চলো আজকে আমরা তোমাদের বইয়ের একটা কবিতা দ্য সি, যেটা লেসন 6-এ আছে, সেটা পড়ে নিই। তোমরা আজ অবধি নিশ্চয় অনেক কবিতা পড়েছো, বাংলাতে হোক বা ইংরাজিতে হোক। তাতে দেখেছো যে কবিতাগুলোর মধ্যে নানান তুলনা থাকে, একটা জিনিসের সাথে অন্য জিনিসের তুলনা। তো তোমাদের নিশ্চয়ই এটা লক্ষ্য করেছো যে কাব্য সৃষ্টিতে তুলনার সাহায্য কবিরা নেন বা নেবেন, এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার। ভিন্ন বস্তুর মধ্যে যখন তুলনা হয় তখন শিল্পের একটা সুষমা তৈরি হয়। যেমন ধরো, আকাশের চাঁদ যেন আমার ঘরের প্রদীপ, অথবা তার কথাগুলো যেন আমার বুকে তীর হয়ে বিঁধল। আবার প্রাণী অপ্রাণীবাচকের মধ্যেও তুলনা হয়, যেমন উট মরুভূমির জাহাজ। এই যে তুলনাগুলো হলো, এই তুলনাগুলোর মধ্যে একটা সহজ সুষমা বা সহজ শৈল্পিক বৈশিষ্ট্য থাকে, যেগুলো আমরা বুঝতে পারি। আজকে আমরা যে কবিতাটা পড়ব দাসী, সেই কবিতাটাতেও অনেক তুলনা আছে। তবে কবিতাতে যাওয়ার আগে আমরা প্রথমেই যিনি কবিতা লিখেছেন তার সম্পর্কে কিছু জেনে নেব। জেমস রিভস, 1909 to 1978, was a British author principally known for his poetry, plays, and contributions to children's literature. জেমস রিভস 1909 থেকে 1978 সাল অবধি বেঁচে ছিলেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ লেখক। মূলত তিনি তার কবিতা, নাটক এবং শিশু সাহিত্যে তার অবদানের জন্য পরিচিত ছিলেন। His books include anthologies for both adults and children. তার বইগুলোর মধ্যে সাহিত্য সংকলনও আছে, বড়দের জন্য আবার ছোটদের জন্য। He was also well known as the literary critic and broadcaster. তিনি একজন লিটারারি ক্রিটিক অর্থাৎ সাহিত্য সমালোচক এবং ব্রডকাস্টার বা সংবাদ পাঠক হিসেবেও পরিচিত ছিলেন। এরপর আমরা কবিতাটাতে ঢুকি। দ্য সি ইজ আ হাংরি ডগ, জায়ান্ট অ্যান্ড গ্রে। অদ্ভুত ব্যাপার, দেখো, সমুদ্র বলছে একটা ক্ষুধার্ত কুকুর। ভাবা যায় কখনো সমুদ্রের সাথে কুকুরের তুলনা বা কুকুরের সাথে সমুদ্রের তুলনা, এটা কি কখনো মাথায় আসে? মানে আমরা ভাবতে পারি যে এরকম তুলনা করা যায়? প্রাসঙ্গিকভাবে এরকমই একটা কথা জানিয়ে রাখি, চাঁদকে সাধারণত তুলনা করা হয় কোনো অমূল্য জিনিসের সাথে, দুর্লভ জিনিসের সাথে, আকাঙ্ক্ষিত বস্তুর সাথে। কিন্তু যখন কবি সুকান্তের মতো কেউ চাঁদকে ঝলসানো রুটির সাথে তুলনা করে এক অন্য দুষ্প্রাপ্যতাকে তুলে ধরেন এবং ইতিহাসের একটা সময়কে চির অক্ষয় করে রেখে যান, তখন মনে হয় তুলনা একটা অসাধারণ শিল্প। যাক, সে বিষয় নিয়ে আমরা পরে কখনো কথা বলবো। আজকে আমরা কবি জেমসের তুলনার ক্ষমতা বা তিনি কীরকম তুলনা করেছিলেন, তুলনার বিষয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই যে এত ধরনের তুলনা করা হয়, এই তুলনাগুলোকে সুন্দর শিল্প হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য একটা অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় ফিগারস অফ স্পিচ। কি বললাম? ফিগারস অফ স্পিচ। এটা তোমরা পরবর্তীকালে পড়াশুনো করবে। এই ফিগারস অফ স্পিচ আর কিছুই না, এটা সাধারণভাবে শব্দ ব্যবহার না করে তার থেকে একটু দূরে সরে যাওয়া, যাতে একটা অসাধারণ মাত্রা তৈরি হয়। যেমন ধরো, যদি বলি এই বিল্ডিংটার 4টে স্তম্ভ বা থাম আছে, এখানে স্তম্ভ মানেটাই কি দাঁড়ালো? থাম। কিন্তু যদি বলি তিনি এই সমাজের একজন স্তম্ভ, মানে তিনি এই সমাজের একজন মান্যগণ্য ব্যক্তি বা মাননীয় ব্যক্তি, এখানে তো আর স্তম্ভ মানে থাম থাকলো না। এই যে ফিগারস অফ স্পিচের কথা বলছি, এটা নানান ধরনের এর ভাগ আছে: সিমিলি, মেটাফোর, অ্যালিটারেশন, রিপিটেশন, পার্সোনিফিকেশন, ট্রান্সফার্ড এপিথেট ইত্যাদি ইত্যাদি। আমরা এগুলো নিয়ে কবিতাটার শেষের দিকে একটু আলোচনা করব। এখন আমরা মূল কবিতাটাতে ঢুকে পড়ি। The sea is a hungry dog, giant and grey, he rolls on the beach all day. সমুদ্র একটা ক্ষুধার্ত কুকুর, দৈত্যাকার, ধূসর রঙের। এটা সারাদিন ধরে সমুদ্র সৈকতে বা সমুদ্র তটে লুটোপুটি খায়, গড়াগড়ি খায়। With his clashing teeth and saggy jaws, hour upon hour he gnaws the rumbling, tumbling stones and bones, bones, bones. The giant sea dog moans, licking his greasy paws. এর তীক্ষ্ণ দাঁত আর কঠিন চোয়াল নিয়ে এটা ঘন্টার পর ঘন্টা ধরে চিবিয়ে চিবিয়ে যায় সে আছাড়ি পিছাড়ি খাওয়া পাথরগুলোকে, যেগুলো তার সৈকতে থাকে।
যেন হাড় 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 করে সমুদ্র কুকুর আর্তনাদ করছে এবং তার তৈলাক্ত পিচ্ছিল থাবাগুলোকে চাটছে। And when the night wind roars and the moon rocks in the stormy cloud, he bounds to his feet and snaps and snips, shaking his wet sides over the cliffs, and howls and hollows long and loud. এবং যখন রাত হয়ে যায়, যখন বাতাস গর্জন করে বা হাওয়া গর্জন করে এবং যখন চাঁদটা মেঘের কোলে দোল খেতে থাকে বা দুলতে থাকে, তখন সে তার লাফ দিয়ে, পায়ের উপর লাফ দিয়ে গন্ধশোকে ঘ্রাণ নেয় ভেজা গা ঝাড়ে পাথরের গায়ে এবং এক টানা চিৎকার করে আর হাঁক পারে দীর্ঘ উচ্চস্বরে। But on quiet days in May or June, when even the grasses on the dune play no more their reedy tune, with his head between his paws, he lies on the sandy shores, so quiet, he scarcely snores. কিন্তু মে কিংবা জুনের নিস্তব্ধ দিনগুলোয়, যখন বালিয়াড়ির ঘাসেরা বাজায় না আর কোনো সুর, তখন দুই থাবার মধ্যে মাথা গুঁজে সে শুয়ে থাকে সৈকতে, শান্ত নীরব, না কোবড়ায় ডাকে না বললেই চলে। এটা তো গেল কবিতাটার লাইন বাই লাইন কথা। এবার আমরা এই কবিতাটাতে যে ধরনের ফিগার্স অফ স্পিচগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যে তুলনাটা আসছে সমুদ্র এবং কুকুরের মধ্যে, এটাকে বলা হয় মেটাফরিক কম্প্যারিজন। যেমন আগে বললাম, থামের সাথে মানুষের, জাহাজের সাথে উটের কিংবা কথার সাথে তীরের যে তুলনা হয়, এগুলোকে বলা হয় মেটাফরিক কম্প্যারিজন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পার্সোনিফিকেশন, অর্থাৎ ব্যক্তিত্ব আরোপণ, মানবিকীকরণ বা প্রাণসত্তা আরোপণ। সমুদ্রকে তো প্রাণী বলতে পারা যায় না, কিন্তু সমুদ্রকে যখন কুকুরের সাথে তুলনা করা হচ্ছে এবং গোটা কবিতাটা সেভাবেই লেখা হচ্ছে, তখন সমুদ্রকে প্রাণ দেওয়া হচ্ছে এবং গোটা কবিতাটা জুড়েই এই পার্সোনিফিকেশনের গল্পটা কিন্তু রয়েছে, অর্থাৎ পার্সোনিফিকেশন করা হয়েছে। তারপর যেটা আসছে সেটা হচ্ছে অ্যালিটারেশন বা অনুপ্রাস, অর্থাৎ যে কাব্যালঙ্কারে প্রতিটি শব্দের শুরুতে একই ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ ব্যবহার করা হয়। যেমন ধরো, আমি একটা উদাহরণ এখানে লিখেছি কবিতাটা থেকে, অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড। হাউলস, হলোজ, লং, লাউড, HHLL, এই যে একই শব্দ ব্যবহার করা হচ্ছে, শব্দের শুরুতে যে একই বর্ণ ব্যবহার করা হচ্ছে, শব্দ না বলে শব্দের শুরুতে যে বর্ণগুলো একই ব্যবহৃত হচ্ছে, দুবার H হয়েছে, দুবার L হয়েছে, এই বিষয়টাকে বলা হয় অ্যালিটারেশন। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাসোন্যান্স, অর্থাৎ সাদৃশ্য অথবা ধ্বনি সাদৃশ্য, যেখানে ভাওয়েল সাউন্ডগুলোর পুনঃ পুনঃ ব্যবহার করা হয়। এখানে দেখো, লিকিং হিজ গ্রেজি পজ, কি বললাম? লিকিং হিজ গ্রিজি পজ, লি, হি, গ্রি, ই সাউন্ডটাকে তোমরা পাচ্ছ। এক্ষেত্রে এই ভাওয়েল সাউন্ডটা বারবার কিন্তু এসছে, সুতরাং এটা একটা অ্যাসোনেন্সের উদাহরণ। এরপর যেটা আমরা যাবো বা পাবো সেটা হচ্ছে ট্রান্সফার্ড এপিথেট। যেমন ধরো, বলছে চাঁদ দুলতে থাকে ঝোড়ো মেঘের কোলে। এখানে তো চাঁদ দুলছে না, মেঘটাই ভেসে ভেসে যাচ্ছে, তার জন্য মনে হচ্ছে যে চাঁদটা দুলছে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, এই যে লাইনটা রয়েছে। যেমন ধরো, আমি যদি বলি যে বিনিদ্র বালিশে রাত কাটালাম, বালিশটা তো আর জেগে বসেছিল না, বা বালিশটা তো বিনিদ্র নয়, জেগেছিলাম আমি, কিন্তু আমার জেগে থাকাটাকে আমি বালিশ দিয়ে প্রকাশ করছি, অর্থাৎ বোঝাচ্ছি যে বালিশটা যেন জেগেছিল। ঠিক সেভাবে দেখো, মেঘের দুলুনি চাঁদের গায়ে গিয়ে লাগছে। এপিথেট মানে অ্যাডজেক্টিভ, ট্রান্সফার্ড মানে সেটা পরিবর্তিত হয়েছে বা স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ একজনের অ্যাডজেক্টিভ স্থানান্তরিত হয়ে অন্যজনকে দেওয়া হয়েছে বা অন্যজনের গায়ে লাগানো হয়েছে। যাই হোক,
এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে প্রচণ্ড বেশি যে ভাবতে হবে এখন তা নয়, তোমাদেরকে এগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য একটু আলোচনা করা হলো, এবং কবিতা পড়তে গেলে একটু বোঝানো দরকার হয়, যেটুকু বোঝা প্রয়োজন সেটুকুর জন্য একটু আলোচনা করা হলো। এবার তোমাদের বইয়ে দেখো কিছু ওয়ার্ড নেস্ট আছে, কিছু শব্দ দেওয়া আছে, সেগুলোর সাথে আমরা আরও কয়েকটা শব্দ জোগাড় করে দিচ্ছি বা যোগ করে দিচ্ছি বলাটা আরও ভালো। বাউন্ড, টু রান উইথ লং স্টেপস স্পেশালি ইন অ্যান এনথুজিয়াস্টিক ওয়ে, মানে উৎসাহের সাথে লম্বা লম্বা পা ফেলে দৌড়ানো। দ্য ডগস বাউন্ডেড অ্যাহেড, মানে কুকুরগুলো দৌড়ে দৌড়ে সামনে চলে গেল এবং উৎসাহের সাথে। যখন রাস্তার কুকুরকে খেতে দিয়ে ডাকা হয় তখন দেখবে কুকুরগুলো কীরকম তিরিং বিরিং করতে করতে তাড়াতাড়ি ছুটে লাফিয়ে চলে আসে। স্নাফ, টু স্মেল সামথিং বাই ব্রিদিং ইন নয়েজিলি থ্রু দ্য নোজ, মানে কোনো কিছুর গন্ধ নেওয়া নাকের মধ্যে দিয়ে এবং আওয়াজ করে, নয়েজিলি অর্থাৎ একটা আওয়াজ হবে। দ্য ডগস ওয়্যার স্নাফিং জেন্টলি অ্যাট মাই ফিট, কুকুরগুলো আমার পায়ের পাতার কাছে এসে নিঃশ্বাস নিচ্ছিল জোরে জোরে, গন্ধ শোকার চেষ্টা করছিল। স্নিফ, টু ব্রিথ এয়ার ইন থ্রু দ্য নোজ ইন অর্ডার টু ডিসকভার অর এনজয় দ্য স্মেল অফ সামথিং, মানে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া কোনো কিছুকে আবিষ্কার করার জন্য বা কোনো একটা নতুন গন্ধ সেটাকে উপভোগ করার জন্য। তো দেখো, এই যে বাউন্ড, স্নাপ, স্নিফ, এই যে শব্দগুলো দেওয়া আছে, এগুলো যদি তোমরা ডিকশনারিতে গিয়ে মানে খোঁজো তাহলে প্রথমেই তোমরা কিন্তু ডগ সম্পর্কিতই কিছু মানে পাবে। কবি কত ভালোভাবে ভেবে চিন্তে এই শব্দগুলোকে তাহলে প্রয়োগ করেছেন দেখো, যাতে কবিতাটা একটা অন্য সৌন্দর্য পায়, একটা অন্য মাত্রায় গিয়ে পৌঁছায়। আরও কিছু শব্দ, হাউল, to make a loud cry when you are in pain, angry, amused, etc. কি বলছে? জোর চিৎকার কখন না তখন যখন তুমি যন্ত্রণা পাচ্ছ, রেগে আছো, অথবা যখন তুমি বিস্মিত হচ্ছ। আমাদের এখানে প্যারাগ্রাফটা যেটা ছিল সেটার বাংলা মানেটা এরকমই ছিল যে রাতের বেলা যখন আকাশে মেঘের কোলে চাঁদ দুলতে থাকে, যখন হাওয়া গর্জন করতে থাকে, তখন ওই যে পরিবর্তনটা হয়, ওই পরিবর্তনের গন্ধটা নেওয়ার জন্য বা ওই পরিবর্তনটাকে উপভোগ করার জন্য কুকুরগুলো মানে যেরকমভাবে বিস্মিত হয়ে চিৎকার করে, ঠিক সেইভাবে সমুদ্রও যেন কুকুরের মতো হয়ে গিয়ে চিৎকার করে, গর্জন করে, গন্ধ শোঁকার চেষ্টা করে। এই চিৎকারটা কিন্তু যন্ত্রণা বা রাগ থেকে যে সেটা নয়, অ্যামিউজমেন্ট থেকে, অর্থাৎ বিস্মিত হয়ে গিয়ে চিৎকার, সেই চিৎকারটা, এবং তার জন্যই এখানে হাউল শব্দটা ব্যবহার করা হয়েছে। এছাড়া দেখবে হাউলের পর আরও একটা শব্দ থাকবে, আছে তোমাদের বইয়ে, হলোজ। হলো, এই যে হলো ব্যাপারটা, ধরো দরজায় খটখট করে আমরা যখন কড়া নাড়ি তখন আওয়াজটাই হয় কিন্তু খটখট, কিন্তু সেখান থেকে শব্দটা চলে এসছে খটখট। বা বেল বাজানো হলো, আওয়াজটা হচ্ছে ডিংডং, সেখান থেকে একটা শব্দ চলে এলো ডিংডং। ঠিক সেভাবে কুকুরের যে চিৎকারটা হলো, এই যে একটা আওয়াজ আসে, কুকুরের চিৎকারটাই একটা ওই ধরনের আওয়াজটা হয়, সেখান থেকে এই শব্দটা চলে এসছে হলোজ। এবং কবিদের ক্ষেত্রে এই ধরনের শব্দ প্রয়োগ করার বা সাহিত্যিকদের ক্ষেত্রে এই ধরনের শব্দ প্রয়োগ করার একটা স্বাধীনতা তাদের থাকে, তারা প্রয়োগ করতে পারেন। এবার দেখো, রিডি বলে একটা শব্দ আছে, তার আগে বলে নিই। রিড বলতে বোঝানো হয় আ টল প্ল্যান্ট লাইক গ্রাস উইথ আ হলো স্টেম দ্যাট গ্রোজ ইন অর নিয়ার ওয়াটার। বাংলায় এটাকে বলা হয় নলখাগড়া, লম্বা লম্বা ঘাস সের মতো গাছ যেগুলোর ভেতরটা ফাঁপা থাকে এবং এটা জলের মধ্যে বা জলের কাছাকাছি বাড়ে, এগুলোকে বাংলায় নলখাগড়া বলে। তো রিডি শব্দটার মানে হয় ফুল অফ রিড, অর্থাৎ নলখাগড়া দিয়ে ভর্তি, সেটাও হয়। অথবা হাই অ্যান্ড নট ভেরি প্লেজেন্ট সাউন্ড, খুব উঁচু কিন্তু খুব একটা মনোরম সাউন্ড নয়, এরকম একটা ব্যাপার বোঝানো হয়। যাই হোক, এখানকার যে শব্দগুলো আমরা বললাম সেটাতে আশা করি তোমাদের কিছু সাহায্য হবে, এবং ওয়ার্ড নেস্টে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোতেও তোমাদের অনেক উপকার হবে। এরপর কিছু কাজ স্যার দিয়ে পাঠাবেন, সেই কাজগুলো করবার চেষ্টা করবে, এবং তারপরেও যদি কোনো অসুবিধা থেকে যায় তাহলে তখন আমাদেরকে বলবে যে এই বিষয়টাতে একটা অসুবিধা থাকছে। থ্যাংক ইউ দেখার জন্য।